মুজিব ভাই বইটি আমি এক নিঃশ্বাসে পড়েছি। মনে হয়েছে বইটি পড়ার সময় লেখক বন্ধুবর মুসার চেয়েও বঙ্গবন্ধুর সান্নিধ্য বেশি পেয়েছি। তরুণ প্রজন্মে যে সকল পাঠক বঙ্গবন্ধুকে ব্যক্তিগতভাবে দেখার সুযোগ পাননি, তারাও বইটি পড়ার সময় বঙ্গবন্ধুর সান্নিধ্য অনুভব করবেন। ছোট চৌবাচ্চার পানিতে যেমন সূর্যের মতো বিরাট গ্রহের প্রতিবিম্ব ধরে রাখা যায়, তেমনি এবিএম মুসার মুজিব ভাই নামের ছোট বইটিতে এক মহানায়কের বিশাল চরিত্রকে তুলে ধরা সম্ভব হয়েছে। আব্দুল গাফফার চৌধুরী। গল্পঘর পরিবেশনায় আমাদের এবারের আয়োজন মুজিব ভাই, বইটির লেখক এবিএম মুসা। একেবারে ঘরোয়া আটপৌর ভাষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানান দিক এ বইয়ে এমনভাবে তুলে ধরা হয়েছে, এক কথায় যাকে অতুলনীয় বলা যায়। একজন সাধারণ মানুষ যখন সাধারণ থেকে অসাধারণ বা সবিশেষ হয়ে ওঠেন ইতিহাসের মহত্তম ব্যক্তিত্ব, তখন তার ঘরোয়া জীবন আড়ালে পড়ে থাকে। লেখক এবিএম মুসা টকবগে যুবা বয়স থেকে শেখ মুজিবকে দেখেছেন, কালক্রমে তার মুজিব ভাইয়ের নিবিড় সান্নিধ্যে এসেছেন। ফলে তার পক্ষে বঙ্গবন্ধুর ঘরোয়া জীবনের এমন সব দিক এ বই তুলে ধরা সম্ভব হয়েছে, যা এতদিন আমাদের জানার বাইরে ছিল। শুধু বঙ্গবন্ধু কেন, তার রাজনৈতিক জীবনের সর্বাত্মক প্রেরণাদাত্রী সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিব এবং তার 3 পুত্রের কথাও তিনি তুলে ধরেছেন, যা পাঠককে মনোমুগ্ধ বা মন্ত্রমুগ্ধ করে রাখবে। এ বই নিছক বঙ্গবন্ধুর ঘরোয়া জীবনের কথা নয়, হয়ে উঠেছে একটি নির্দিষ্ট কাল পরিসরে আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের অমূল্য দলিল। বইটির লেখক এবিএম মুসা জন্মগ্রহণ করেন 28 ফেব্রুয়ারি 1931 সালে ফেনীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন 1950 সালে এবং লন্ডনে কমনওয়েলথ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা সম্পন্ন করেন। বাংলাদেশ টেলিভিশন কর্পোরেশনের প্রথম ব্যবস্থাপনা পরিচালক, পাকিস্তান অবজারভারের বার্তা সম্পাদক, মর্নিং নিউজের সম্পাদক, যুগান্তরের সম্পাদক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর প্রধান সম্পাদক, জাতিসংঘ পরিবেশ সংস্থা এর ব্যাংককের আঞ্চলিক তথ্য পরিচালক, জাতীয় প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিকবার নির্বাচিত, বাংলা একাডেমি, হাওয়াই বিশ্ববিদ্যালয় কমিউনিকেশন সেন্টারের আজীবন ফেলো, বিবিসি লন্ডনের সানডে টাইমস সহ বিদেশি গণমাধ্যমে মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গন থেকে বার্তা প্রেরক, 21 পদক ও জেনেভার ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট পুরস্কারে ভূষিত, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ অর্থাৎ 1973 সালের জাতীয় সংসদের সংসদ সদস্য, বর্তমানে বেসরকারি ইলেকট্রনিক মিডিয়ার চলমান ঘটনাধারার বিশ্লেষক এবং প্রথম আলোর নিয়মিত কলামিস্ট। যেহেতু মুজিব ভাই বইটিকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে ধরা হয়, সুতরাং গল্পঘরের পক্ষ থেকে এ বইটি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো। বইটি প্রকাশিত হয় প্রথমা প্রকাশন থেকে, গ্রন্থস্বত্ব প্রথম আলো ট্রাস্ট। চতুর্থ মুদ্রণ অর্থাৎ গল্পঘরের পক্ষ থেকে যে মুদ্রণটি পাঠ করা হচ্ছে সেটা হচ্ছে চতুর্থ মুদ্রণ। প্রকাশিত হয় শ্রাবণ 1420 অর্থাৎ জুলাই 2013। প্রথম প্রকাশ হয় শ্রাবণ 1419 সালে, আগস্ট 2020 ইংরেজি। প্রচ্ছদ এবং অলঙ্করণ করেন কায়ুম চৌধুরী। সহযোগী শিল্পী হিসাবে ছিলেন অশোক কর্মকার। মুদ্রণ কমলা প্রিন্টার্স।
এবিএম মূসা মুজিব ভাই বইটি উৎসর্গ করেছেন ৭৫-এর ১৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে আরও যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি। বইটির প্রথমে একটি দীর্ঘ ভূমিকা সংযোজিত। আমরা ভূমিকাটি পরিপূর্ণভাবে আপনাদের কাছে তুলে ধরার প্রয়াস ব্যক্ত করছি। বই লেখা সহজ, বইয়ের ভূমিকা লেখা তত সহজ নয়। কোনো বইয়ের ভূমিকা লেখা অনেকটা সমুদ্রে সাঁতার কাটার মতো। কোন দিকে সাঁতার কাটলে সহজে তীরে পৌঁছাবো তা যেমন জানা থাকে না, তেমনি কোনো বইয়ের ভূমিকা লিখতে বসলেও তার কোন দিক দিয়ে লিখলে বইটির গোটা পরিচয় তুলে ধরা যাবে তা বোঝা কষ্টকর। বন্ধুবর এবিএম মূসার মুজিব ভাই বইটি আকারে খুব বড় নয়, কিন্তু প্রকারে বড়। অর্থাৎ সমগ্র মুজিবকে বুঝতে হলে এই ছোট্ট বইটি যত সাহায্য যোগাবে, অনেক মহাভারত সাদৃশ্য বইও তা করতে পারবে না। বইটির নামকরণ এর প্রকৃত বড় ভূমিকা। মূসা কেন এ বইয়ের ভূমিকা লেখার জন্য আমার মতো দূরদ্বীপবাসী অভাজনকে বেছে নিলেন তা আমি জানি না। সে কি বন্ধুপ্রীতির জন্য, নাকি আমরা দুজন বঙ্গবন্ধুর জাতির পিতা হিসাবে গণস্বীকৃতি পাওয়ার পরও তাকে মুজিব ভাই বলে ডাকতাম এই সুবাদে? বঙ্গবন্ধুকে শেষ জীবনে প্রায় সকলেই বঙ্গবন্ধু নামে সম্বোধন করতেন। একেবারে অন্তরঙ্গ দু একজন ডাকতেন লিডার নামে। বঙ্গবন্ধু নিজেও অর্থাৎ ৭০-এর নির্বাচনের আগে রমনা রেসকোর্স ময়দানে এক উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে ভাষণে বলেছিলেন, আমি আপনাদের নেতা নই, আপনাদের নেতা শেরে বাংলা একে ফজলুল হক, আপনাদের নেতা শহীদ সরওয়ার্দী। তারা এখন কবরে শুয়ে আপনাদের নেতৃত্ব দিচ্ছেন। আমি আপনাদের মুজিব ভাই, আপনাদের সংগ্রামের সাথী। তবু ভাই থেকে তিনি জাতির পিতৃত্বে উত্তীর্ণ হয়েছিলেন নিজের কর্মগুণে, সাহস ও সংগ্রামের গুণে, যে গুণের জন্য মোস্তফা কামাল পাশাকে নব্য তুরস্কের মানুষ নাম দিয়েছিলেন আতাতুর্ক বা তুরস্কের পিতা। শেখ মুজিবুর রহমান নামের এক নেতাকে বাংলার মানুষ ভালোবেসে প্রথমে বঙ্গবন্ধু ডেকেছিলেন। তারপর জীবন বাজি রেখে যে বন্ধু তাদের স্বাধীনতা ও মুক্তির বার্তা ঘোষণা করেছেন, তাকে স্বেচ্ছায় সানন্দে পিতৃত্বে বরণ করে নিয়েছেন। তিনি হয়েছেন জাতির পিতা, গঠন করেছেন একটি স্বাধীন দেশ ও স্বাধীন জাতি। এত সত্ত্বেও বঙ্গবন্ধু তার মুজিব ভাই সম্বোধনটি খুব ভালোবাসতেন। কেউ ভুলেও তাকে মুজিব ভাই বলে ডেকে ফেললে দেখতাম তার চোখে মুখে আনন্দের প্রতিভাস। মনে হতো তিনি যেন আপন সত্তায় ফিরে গেছেন। আমার একদিনের ঘটনা মনে আছে। বঙ্গবন্ধু তখন রাষ্ট্রপতি। ছোট বড় সকলেই তাকে বঙ্গবন্ধু নামে সম্বোধন করে। একদিন দ্বিতীয় গণভবনে তাজউদ্দিন আহমেদ এসেছেন। আমিও তখন বঙ্গবন্ধুর কাছে বসা। তাজউদ্দিন আহমেদকে বঙ্গবন্ধুই ডেকেছিলেন কি একটা জরুরি ব্যাপারে আলোচনার জন্য। তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে লিডার সম্বোধন করতে দেখেছি আমি। আগে হয়তো ডাকতেন মুজিব ভাই। সেদিন কথায় কথায় হঠাৎ বঙ্গবন্ধুকে সম্বোধন করেছিলেন মুজিব ভাই। বঙ্গবন্ধু সেই সম্বোধন শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তাজউদ্দিন আহমেদকে সহসা জড়িয়ে ধরে বলেছিলেন, তাজউদ্দিন, আবার একবার মুজিব ভাই বলে ডাকো। কতদিন এই ডাক শুনি না। বঙ্গবন্ধু লিডার এসব ডাক শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। তোমার মুখে মুজিব ভাই ডাকটা শুনে মনে হলো আমি ৬ দফা দাবির সেই সংগ্রামী দিনগুলোতে ফিরে গেছি। আমি আবার তোমাদের পুরনো দিনের সেই মুজিব ভাই। বঙ্গবন্ধু হওয়ার আগে এই নেতাকে সারা বাংলার মানুষ জানত মাত্র একটি নামে, শেখ সাহেব। এখনও শেখ সাহেব বললে বাংলায় হাজার হাজার শেখের কাউকে বোঝায় না, বোঝায় একমাত্র শেখ মুজিবুর রহমানকে। বাংলার সাধারণ মানুষ কোনো নেতাকে ভালোবেসে তার নামের আগে বিশেষণের পর বিশেষণ বসায় না, বরং তার নামটি ছোট্ট করে ফেলে। যেমন শেরে বাংলা একে ফজলুল হকে তারা বলতো হক সাহেব। হক সাহেব বলে বাংলাদেশে আর কোনো হক সাহেবকে বোঝায় না, বোঝায় একমাত্র ফজলুল হক সাহেবকে। বিস্ময়ের কথা, বঙ্গবন্ধু কন্যা
শেখ হাসিনাকেও দেশে শিক্ষিত জনেরা জননেত্রী, দেশরত্ন, ভাষাকন্যা ইত্যাদি নানা খেতাবে ভূষিত করেছেন, কিন্তু বিশাল গ্রাম বাংলার সাধারণ চাষি মজুর মানুষের কাছে শেখ হাসিনা পরিচয় শেখের বেটি নামেই। এই শেখের বেটি বললে বাংলাদেশে আর কোনো শেখের কন্যাকে বোঝায় না, বোঝায় একমাত্র শেখ হাসিনাকে। শেখ সাহেব বা শেখ মুজিব বললেও যে হিমালয় সদৃশ মানুষটি সমগ্র পরিচয় ফুটে ওঠে, বঙ্গবন্ধু বা জাতির জনক বলার মধ্যে সেই সমগ্র পরিচয়টি ফুটে ওঠে না। শেষের নামগুলো পদবি, পরিচয় নয়। গ্রন্থাকার মুসার দূরদর্শিতা এখানেই যে একটি ছোট স্মৃতিচারণমূলক বইয়ে তিনি সমগ্র মুজিবকে তুলে ধরতে চেয়েছেন এবং তাতে সফল হয়েছেন তিনি। বঙ্গবন্ধু সম্পর্কে এখন বাজারে ছোট বড় অনেক বই, কিন্তু এমন অন্তরঙ্গ আলোকে নেতা, ভাই, বন্ধু এবং পিতা হিসাবে শেখ মুজিবের চরিত্রের চিত্রায়ন কমেই চোখে পড়েছে। বইটির পাণ্ডুলিপি পড়তে পড়তে মনে হয়েছে আমার চিরচেনা মুজিব ভাই চোখের সামনে বসে আছেন। আমরা সাংবাদিক 3 বন্ধু, ফয়েজ আহমেদ, ABM মুসা এবং আমি। বঙ্গবন্ধু আমাদের নাম দিয়েছিলেন আপদ, বিপদ এবং মুসিবত। ফয়েজ ছিল আপদ, মুসা বিপদ এবং আমি মুসিবত। মুসা তার বইতে এ কথাটি উল্লেখ করেছেন। আমরা বঙ্গবন্ধুকে ডাকতাম মুজিব ভাই, তিনি বঙ্গবন্ধু হওয়ার পরেও। একটা ছোট্ট গল্প বলি। বঙ্গবন্ধু যখন স্বাধীন বাংলার অবিসংবাদিত নেতা এবং জাতির জনক, তার পিতা শেখ লুৎফুর রহমান তখনও বেঁচে ছিলেন। সাংবাদিকরা তাকে একবার পেয়ে জিজ্ঞেস করেছিলেন, আপনি এখন জাতির জনকের পিতা, কেমন বোধ করছেন? তিনি হেসে উত্তর দিয়েছিলেন, সে তোমাদের কাছে জাতির জনক, কিন্তু আমার কাছে এখনও ছোট্ট খোকা, যাকে আমি চিরকাল খোকা ডেকেছি। গ্রন্থাগার মুসা ঠিকই ধরেছেন, যে মানুষটি আজ বঙ্গবন্ধু, জাতির জনক ইত্যাদি নামে দেশ নন্দিত বিশাল ব্যক্তিত্বে পরিণত, তিনি আমাদের মতো কিছু মানুষের কাছে এখনও মুজিব ভাই আছেন। এই নামটির মধ্যে আমরা এমন একজন মানুষকে খুঁজে পাই, যিনি মহামানব হয়েও অতি কাছের মানুষ। মুসার মুজিব ভাই বইতে এই কাছের মানুষটিকে অত্যন্ত অন্তরঙ্গ আলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। এই বইয়ে এমন সব অজানা কথা আছে যা এই বিরাট মাপের মানুষটির ঘরোয়া চরিত্রের পাশাপাশি তার মহত্ব, বিরাট হৃদয়, অসাধারণ মানবিক গুণবলী তুলে ধরেছে। মুজিব চরিত্র বহুমাত্রিক। পুত্র, পিতা, স্বামী, বন্ধু হিসাবে তার চরিত্রের যে বিশেষত্ব, নেতা, রাজনৈতিক সংগ্রামী, সেনাপতি ও রাষ্ট্রনায়ক হিসাবেও অনুরূপ বিশেষত্বগুলো রয়েছে। গ্রন্থাগার মুসা ছোট্ট ছোট্ট স্মৃতিকথার মধ্য দিয়ে আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে ফুটে তুলেছেন তার চরিত্রকে। ভাষা অন্তরঙ্গ, বর্ণনা হৃদয়গ্রাহী। মুজিব ভাই বইটি কোনো গবেষণা গ্রন্থ নয়। বইটি পড়তে গিয়ে এখানেই স্বস্তি পেয়েছি। এক মনীষী বলেছিলেন, গবেষকের দেখার মধ্যে অনেক ফাঁক থাকে, চোখের দেখার মধ্যে থাকে বিভ্রম। এই বিভ্রমটুকু কাটিয়ে উঠতে পারলে চোখের দেখার কোনো তুলনা নাই। বন্ধুবর মুসা এই মনীষী বাক্যটির সঠিক প্রমাণ করেছেন। তিনি বই পুস্তক ঘেটে গবেষণা দ্বারা নয়, চোখে দেখার আলোকে যে বিরাট মানুষটির ছবি ক্লোজ আপে ধরে রেখেছেন, সেই ছবি ধরে রাখার কাজে চোখে দেখার বিভ্রমটুকু তিনি এড়াতে পেরেছেন। বইটি বিভিন্ন সময়ে লেখকের স্মৃতিকথার সংকলন, কিন্তু বিষয়ের পরস্পরতা রক্ষা পাওয়ার মানে হয় একটি ধারাবাহিক পরিক্রমিক লেখা। বইটি পড়তে গিয়ে হোঁচট খেতে হয় না এবং যার সম্পর্কে এই স্মৃতিকথা তাকে সঠিকভাবে চিনতেও কষ্ট হয় না। বইটির পাণ্ডুলিপিতে 11টি অধ্যায় রয়েছে। আমি অধ্যায়গুলোর নাম এখানে ব্যক্ত করলাম না, যেহেতু আমরা বিস্তারিত অধ্যায়গুলো সম্পর্কে জানব। প্রত্যেকটি অধ্যায় সুলিখিত এবং স্বয়ংসম্পূর্ণ। আগে বলেছি, বইটিতে অত্যন্ত কাছ থেকে দেখা মানুষ মুজিব আছে তার রঙ্গরসিকতা, প্রিয়তা, তার রাজনৈতিক নেতা হয়ে ওঠার পিছনের পত্নী ফজিলাতুন্নেছা ওরফে রেনুর সর্বত্যাগী সাহসী ভূমিকার কথা। মৌলানা ভাসানী ও শেখ মুজিবের সম্পর্কের অনেক অজানা তথ্য বইটিতে আছে। শেখ কামালের ব্যাংক ডাকাতির কথা যে উদ্দেশ্যমূলক বানোয়াট প্রচার ছিল, দক্ষ সাংবাদিকতার মতো তিনি তা সঠিকভাবে তুলে ধরেছেন। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঘোষণাকে তিনি নিজে
ব্যাখ্যায় যুক্তি দিয়ে তুলে ধরেছেন। বলেছেন এটা যুদ্ধ ঘোষণা এবং স্বাধীনতা রক্ষার ডাক। বঙ্গবন্ধু যে কি বিশাল হৃদয়ের মানুষ ছিলেন বইটিতে তার প্রমাণ তুলে ধরেছেন তিনি। পাকিস্তান কারাগার থেকে স্বাধীন বাংলায় ফিরে আসার পর নিজের পরম রাজনৈতিক শত্রুকেও ক্ষমা করে তিনি তাদের গোপনে সাহায্য দিয়েছেন। তার একাধিক ঘটনা মুসা উল্লেখ করেছেন এ বইটিতে। সবথেকে হৃদয়স্পর্শী ঘটনা হলো বাংলাদেশ এবং বাঙালির সঙ্গে শত্রুতা করার জন্য কুখ্যাত মর্নিং নিউজ, অধুনা লুপ্ত পত্রিকার অবাঙালি সম্পাদক বদরুদ্দিনের প্রাণরক্ষা এবং তাঁকে ঢাকার আসাদগঞ্জের বাড়ি বিক্রি করে বৈদেশিক মুদ্রায় তার পুরো দাম সহ পাকিস্তানে চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। এই বদরুদ্দিন দিনের পর দিন শেখ মুজিবের বিরুদ্ধে লিখতেন, তার চরিত্রকে হনন করতেন। এই ধরনের মহানুভবতার ঘটনা আমারও অনেক জানা আছে। মুজিব ভাই বইটিতে আমার সবথেকে ভালো লেগেছে বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক অধ্যায়টি। বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে না এলে দেশটি স্বাধীনতায় যে অর্থহীন হয়ে যেত এবং রক্তাক্ত গৃহযুদ্ধের দেশটির পরিণতি কী দাঁড়াতো, মিত্র ভারতীয় বাহিনী বাংলাদেশ ছেড়ে যেত কিনা, হাজার হাজার কোলাবরেটর ও তাদের নেতাদের যারা এখন বঙ্গবন্ধু নিন্দা ও সমালোচনায় মুখর, জীবন রক্ষা যে দুরূহ হতো এ সম্পর্কিত প্রশ্ন ও প্রসঙ্গ সামনে টেনে একজন সৎ নিরপেক্ষ পর্যবেক্ষকের দৃষ্টি নিয়ে তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা বিশ্লেষণ করেছেন। বঙ্গবন্ধু হত্যায় দেশি বিদেশি প্রতিবিপ্লবীদের, বিশেষ করে মার্কিন CIA ও হেনরি কিসিঞ্জারের সংশ্লিষ্টতায় তিনি ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার বইটির তথ্য ও নিজের অনেক তথ্য ও যুক্তি সহ তুলে ধরেছেন এ বইটিতে। বইটিতে ছোটোখাটো কিছু ভুল আছে, ঠিক ভুল নয়, স্মৃতি বিভ্রাট। যেমন এক স্থানে তিনি জেনারেল ওসমানীকে মুক্তিযুদ্ধের সময়ে সর্বাধিনায়ক লিখেছেন। জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন না, ছিলেন প্রধান সেনাপতি। বইয়ের আরেক স্থানে তিনি মুক্তিযুদ্ধের সময় রাষ্ট্রপতি হিসাবে বঙ্গবন্ধু যে সর্বাধিনায়ক ছিলেন সে কথা উল্লেখ করেছেন। সুতরাং তার আগের উল্লেখিত তথ্যটি স্লিপ অফ পেন মনে হয়। আরেক স্থানে মৌলানা ভাসানী তার কিছু অনুসারী সহ আওয়ামী মুসলিম লীগ গঠন করেন, কথাটিও সর্বাংশে সঠিক নয়। 47-এর বাংলা ভাগের পর মুসলিম লীগের আবুল কাশেম ও সরওয়ার্দী গ্রুপের নেতাকর্মীরা, তাদের মধ্যে শেখ মুজিবুর রহমানও ছিলেন, ঢাকায় এসে পাকিস্তানের একটি গণতান্ত্রিক বিরোধী দল গঠনের উদ্যোগ নেন। আবুল হাশিম তখন কলকাতা থেকে ঢাকায় চলে আসেননি। সরওয়ার্দীপন্থী নেতাদের মধ্যে মোহাম্মদ আলী বগুড়া, টি আলী, MA মালেক মন্ত্রিত্বের অফার পেয়ে প্রাদেশিক মুসলিম লীগের ক্ষমতাসীন নাজিমুদ্দিন গ্রুপে চলে যান। মৌলানা ভাসানী তখন সদ্য আসাম থেকে এসেছেন, প্রাদেশিক আইন পরিষদের সদস্য। মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সঙ্গে রাষ্ট্রভাষা ও অন্যান্য ব্যাপারে তার তীব্র মতবিরোধ দেখা দেওয়ায় তিনি মুসলিম লীগ ত্যাগ করে নতুন বিরোধী দল গঠনের নেতৃত্ব দিতে রাজি হন। আওয়ামী মুসলিম লীগ নামটি তারই দেওয়া। মুজিব ভাই বইটি আমি এক নিঃশ্বাসে পড়েছি। মনে হয়েছে বইটি পড়ার সময় আমি আবার পড়ছি। মুজিব ভাই বইটি এক নিঃশ্বাসে পড়েছি। মনে হয়েছে বইটি পড়ার সময় লেখক বন্ধুবর মুসার চেয়ে বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছি বেশি। তরুণ প্রজন্মে যে সকল পাঠক বঙ্গবন্ধুকে ব্যক্তিগতভাবে দেখার সুযোগ পাননি তারাও বইটি পাঠের সময় বঙ্গবন্ধুর সান্নিধ্য অনুভব করবেন। ছোট চৌবাচ্চার পানিতে যেমন সূর্যের মতো বিরাট গ্রহের প্রতিবিম্ব ধরে রাখা যায়, তেমনি ABM মুসার মুজিব ভাই নামের ছোট্ট বইটিতে এক মহানায়কের বিশাল চরিত্রকে তুলে ধরা সম্ভব হয়েছে। আব্দুল গাফফার চৌধুরী, লন্ডন, 1 আগস্ট 2012। এই ছিল বইটির ভূমিকা। এ পর্যায়ে লেখকের নিজের কিছু কথা, যেটা আমার কথা শিরোনামে আছে। কোনো জীবনী নয়, রাজনৈতিক জীবনের সফলতা বিফলতার মূল্যায়ন নয়, কিংবা ব্যক্তি জীবনে বিভিন্ন অধ্যায়ের আলোচনাও নয়।
পুস্তক বা পুস্তিকা আকারে প্রকাশিত আমার এই ছোট্ট বইকে কতিপয় প্রবন্ধের সংকলন বলা যেতে পারে। এগুলো প্রায় 2 দশকে বিভিন্ন দৈনিক সমসাময়িক পত্রিকায় প্রকাশিত কতিপয় কলাম, প্রবন্ধ বা নিবন্ধের সংকলন। যেগুলো জোগাড় করতে পারিনি সেগুলো পরে সংকলিত করার ইচ্ছা আছে। বর্তমান সংকলনে আলোচিত হয়েছে একজন তরুণ, পরবর্তী সময়ে শ্রদ্ধেয় জননেতা, সর্বশেষে একটি জাতির পিতা, নতুন রাষ্ট্রের জন্মদাতা এবং পরবর্তী সময়ে সেই দেশের বা রাষ্ট্রের পরিচালকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিভিন্ন বিচ্ছিন্ন বিবরণ। আজ থেকে 5.5 যুগ আগে একজন তরুণ ছাত্রনেতার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তার চরিত্রের অগ্নিচ্ছটার মধ্যে পেয়েছিলাম বৈচিত্র্যের সব গুণ, যা এই পুস্তক বা পুস্তিকার কয়েকটি অধ্যায়ে উল্লেখিত হয়েছে। অতি তরুণ বয়সে, প্রকৃতপক্ষে সদ্য কৈশোর উত্তীর্ণ কালে তিনি ছাত্র সমাজের নেতৃত্বে আসীন হয়েছেন। জাতির নেতৃত্বের প্রথম ধাপে যখন পদার্পণ করেন তখন তিনি তুখোড় দৃঢ়চেতা আদর্শবাদী একজন কলেজ ছাত্র। আমার কৈশোরের শেষ প্রান্ত এবং সাংবাদিকতা জীবনের পূর্ণ যৌবন ও প্রৌঢ়ত্বের প্রথম স্তর কেটেছে নানা পরিস্থিতিতে, রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক বিভিন্ন আঙিনায়। এসব সময়েই তার অতি কাছে এসেছি আমি, তার একান্ত অন্তরঙ্গ নিবিড় সান্নিধ্য পেয়েছি। রাজনৈতিক অঙ্গনে তার নিভৃতে আন্তরিক পরিবেশে আমি একা ছিলাম না, আরও ছিল সাংবাদিকতা জগতে সদ্য পদার্পণকারী অনেক তরুণ। প্রবন্ধগুলোতে বিভিন্ন প্রসঙ্গে তাদের উল্লেখ রয়েছে। মনে হয় উপরোক্ত দীর্ঘ বক্তব্যের পর প্রকৃত নামটি বলতে হবে না। বিভিন্ন জনের কাছে তিনি অসংখ্য সব পরিচয়ে পরিচিত ছিলেন। তিনি সর্বস্তরে সামান্য কয়েকজন অকৃতজ্ঞ ব্যক্তি ব্যতীত বিশ্বের সব বাঙালির বঙ্গবন্ধু। তিনি শেখ মুজিবুর রহমান, জনগণের অবিসংবাদিত নেতা, সাহসী এক সিংহপুরুষ। মাঠে ঘাটে জনতার অঙ্গনে শেখ সাহেব বা শেখের পোলা। আমাদের কয়েকজনের ছিলেন মুজিব ভাই, শুধু একান্তই আপনজন। সব সময়, সব পরিস্থিতিতে তিনি আমাদের কাছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পরিচয়ে পরিচিত হতে পারেননি, অথবা শুধু রাজনৈতিক পরিচয়ে তাকে দেখা হয়নি। ছিলেন অগ্রজ, ভালোবাসার আপনজন। এই কারণেই এই প্রবন্ধ সংকলনটির নাম দিয়েছি মুজিব ভাই। প্রবন্ধগুলোর আদিতে কয়েক বছর ধরে, বিশেষ করে 75 পরবর্তী বিভিন্ন পত্রিকায় কলাম আকারে ছাপা হয়েছে। এই ছাপানো পর্বের পটভূমি বিচিত্র বটে, ক্ষুদ্র পুস্তিকা আকারে প্রকাশের তাগাদাও বিচিত্রতর। সেই পটভূমির বর্ণনা হয়তো আগে নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে দিয়েছি। পুনরুল্লেখ পাঠকের বিরক্তি, উদ্রেক ঘটাতে পারে, তবু না বললেই নয়, কারণ এর সঙ্গে আমার নিজের 6 দশকের সাংবাদিক জীবনের এক বাঁক থেকে অন্য বাঁকে মোড় নেওয়া ও পথ চলার বিবরণটি জড়িত। মুজিব ভাইয়ের সঙ্গে তরুণ শেখ মুজিবুর রহমানের সঙ্গে 1948 সালে প্রথম পরিচয়ে আকস্মিকতা একটি প্রবন্ধ উল্লেখ করা হয়েছে। তারপর গত 2.5 দশক প্রায় প্রতি বছর তার সঙ্গে আন্তরিকতা, অন্তরঙ্গতা, ঘনিষ্ঠতা বা প্রিয় সান্নিধ্য নিয়ে লিখেছি বিভিন্ন দৈনিক বা সাময়িকীতে। আমার কলম লেখনীতে প্রথমে ইন্ধন জুগিয়েছিলেন সাংবাদিক সম্পাদক মতিউর রহমান। সেই লেখালেখির প্রাম্ভিকতা, প্রথম বৈচিত্র্য হচ্ছে দীর্ঘকাল ইংরেজি সাংবাদিকতা করে আকস্মিকভাবে বাংলা কাগজের পদচারণা। 1995 সালে দৈনিক ভোরের কাগজে কোনো এক সংখ্যায় প্রথিতযশা কলামিস্ট বন্ধু আব্দুল গাফফার চৌধুরীর বোধহয় বিএনপির অপসারণের বিরুদ্ধে আওয়ামী লীগ ও পেছনে ফেউয়ের মতো লেগে থাকা জামায়াতের মিলিত আন্দোলনের সমালোচনা বা নিন্দা করেছিলেন। একদিন আমি তার বক্তব্যের যৌক্তিকতা নিয়ে মতির সঙ্গে তর্কে মেতে উঠি। তখনকার ভোরের কাগজের সম্পাদক বললেন, যা বলেছেন তা লিখুন না কেন? আমি বলি, সর্বনাশ, তুখোড় কলামিস্ট হোক না হয় অন্তরঙ্গ বন্ধু, তার বক্তব্যের পাল্টা যুক্তি দেব আমি, তাও বাংলায়, একজন 40 বছর ইংরেজি সাংবাদিকতা রপ্ত করা সাংবাদিক। তবু লিখেছিলাম, ছাপা হলো। গাফফার জবাব দিলেন, তারপর পাল্টা জবাব।
সেই শুরু। তারপর জনকণ্ঠ, যুগান্তর, সমকাল, মতিউর রহমানের নতুন পত্রিকা, প্রথম আলো ও ছোট মাঝারি পত্রপত্রিকা বা সাময়িকীতে আরও কলাম ছাপা হতে লাগলো। অনেক লেখা পাঠক সমাজে নন্দিত ও নিন্দিত হলো। মতিউর রহমানের প্ররোচনা বা উস্কানিতে এভাবে আমার বাংলা পত্রিকায় কলাম লেখা শুরু। এসব কলামে বিভিন্ন শিরোনামে ছিল ভিন্নতা। সর্বশেষে প্রথম আলোর সময়ের প্রতিবিম্ব। এসব তাৎক্ষণিক লেখা প্রবন্ধ আমার মনে হয়েছে শুধু নির্দিষ্ট সময় উপযোগী। পরিবেশ ও পরিস্থিতির পরিবর্তনের পর এসবের পরবর্তী সাময়িক কালের সঙ্গে সম্পৃক্ততা থাকে না, তাই সেসব সংগ্রহে রাখার প্রয়োজন অনুভব করেনি। এমনকি ছাপা হওয়ার পরে অনেক পাঠকের প্রশংসনীয় প্রতিক্রিয়ার পরও নিজে দ্বিতীয়বার পড়ে দেখিনি। তাছাড়া প্রথম আলোর যুগ্ম সম্পাদক স্নেহভাজন আব্দুল কাইয়ুম ও এ.কে.এম. জাকারিয়ার ছাপার আগে সংশোধন ও সংশোধনের কাজটি করেছে, তাই ছাপার আগে দ্বিতীয়বার দেখার প্রয়োজন বোধ করিনি। ইতিমধ্যে এই লেখালেখিতে গত 5-6 মাস শারীরিক অসুস্থতার কারণে ছেদ পড়েছে। বয়সের ভারে নানা ব্যাধিতে অসুস্থ হয়ে পড়লাম। পরম হৈতিশী ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম.এ. শামীম, হৃদযন্ত্র সংস্কারক সাহিত্যিক ডাক্তার বরেন চক্রবর্তী, ফুসফুসের অবস্থানের আদি অন্ত জ্ঞানসম্পন্ন অধ্যাপক আলী হোসেন আর মূত্রাশয়ের চিকিৎসায় অসামান্য বিশেষজ্ঞ অধ্যাপক জাহাঙ্গীর কবির নির্দেশ দিলেন এবার পরিপূর্ণ বিশ্রাম। নো লেখালেখি, নো টেলিভিশন টকশো। এই অজুহাতে লেখালেখির শত অনুরোধ উপেক্ষা করে আরামেই কাটিয়েছিলাম দিন। সেই আরামে আবার বাদ সাধলেন একই ব্যক্তি, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তথা প্রথমা প্রকাশনের মতিউর রহমান। বললেন, বঙ্গবন্ধুকে নিয়ে যা কিছু লিখেছেন তা পুস্তক আকারে প্রকাশ করব। পিছনে ফেউ লাগিয়ে দিলেন প্রথমা প্রকাশনের নিরলস কর্মী জাফর আহমেদ রাশেদকে। মতি বলে তো খালাস, কিন্তু আমি তো আগেই বলেছি সময়ের প্রতিবিম্ব সময়ের সঙ্গে মুছে গেছে। এখন সেগুলোর ছায়া বা কায়া দেখব কোথায়? সেসব খোঁজাখুঁজির দায়িত্ব নেন অনুসাংবাদিক কানাই চক্রবর্তী, আমার সবসময় সেবক সাথী শাহিদুজ্জামান শহীদকে সঙ্গে নিয়ে মাঠে নামলেন তিনি। বিভিন্ন পত্রিকা ভবনে, বিভিন্ন জাতীয় আর্কাইভে আর নানাজনের বঙ্গবন্ধু সম্পর্কিত বই পুস্তক ঘেটে প্রথমত কানাই পুরানো সব পত্রিকা থেকে এবং কতিপয় সত্যিকার লেখক ভক্ত পাঠকের কাছ থেকে সব না হলেও অনেকগুলো লেখা জোগাড় করে ফেলল। সেগুলো ক্রমানুসারে গোছানোর দায়িত্ব সুসম্পন্ন করলো সাংবাদিকতার পিছনের মানুষগুলো। পিতৃপেশা অনুযায়ী আমার স্নেহময়ী কন্যা পারভিন সুলতানা ঝুমা। প্রবন্ধগুলো বিভিন্ন পত্রিকায় পাঠানোর আগে আমার সাংবাদিক স্ত্রী সেতারা মুসা সেগুলো চোখ বুলিয়ে শত সাংসারিক কাজের মধ্যেও ঝালিয়ে দিয়েছেন। এবার পুস্তক আকারে প্রকাশে মতির প্রস্তাবে ইন্ধন জুগিয়েছেন তিনি। তাকে কি ধন্যবাদ জানানোর প্রয়োজন আছে? কোনো বইতে নাকি কিছু ছবি ছাপা হয়, তাই সেসব খোঁজাখুঁজি করার কাজে লিপ্ত হলো আরেক সেবক মার্টিন কে.পি. দাস আর শাহিন। প্রবন্ধগুলো বিগত বছরগুলোতে কম্পিউটার কম্পোজ করে পত্রিকায় ছাপিয়েতে পাঠিয়েছে আহসানুল্লাহ। আমার অপাঠ্য হস্তাক্ষরে পাঠ্যোদ্ধারের কৃতিত্বের জন্য তার প্রশংসা করতেই হয়। সর্বশেষে বহুদিনের পুরনো বন্ধু কাইয়ুম চৌধুরীকে অনবদ্য প্রচ্ছদটির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এসব নিয়ে বইয়ের পাণ্ডুলিপি তৈরির প্রাথমিক পর্ব পার করলাম। এরপর লেঠা লাগলো, বইয়ের নাকি একটি ভূমিকা থাকতে হয়। মুশকিল হলো আমি যা কিছু লিখেছি তার সবেই যে শতকরা 99% ভাগ সত্য তা কে বলবে? বিশেষ করে কিছু ইতিহাসভিত্তিক বর্ণনা বা ঘটনা উল্লেখ যে আছে বইতে। আমার সময়ে প্রায় সবাই তো পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার বড় সৌভাগ্য একজন অন্তত আছে, তবে দূর পরবাসে। সেই কৈশোর থেকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত বঙ্গবন্ধুকে আমি যেভাবে দেখেছি, একই দৃষ্টিতে অতি কাছ থেকে তিনিও তাকে দেখেছেন। তিনি সানন্দে রাজি হলেন ভূমিকা বা উপক্রমণিকাটি লিখতে, এবং লিখলেনও। তিনি আব্দুল গাফফার চৌধুরী, 6.5 দশকের অকৃত্রিম বন্ধু, প্রিয় কলামিস্ট। তার লিখিত ভূমিকায় যা লেখা হয়েছে তা আমার স্মৃতিপটে উদ্ভাসিত কিছু আবছা কাহিনীর বিবরণ। দুটোতে হয়তো কোথাও
সামান্য গরমিল থাকতে পারে। দুটোই হুবহু ছেপেছি। গাফফারকে কৃতজ্ঞতা জানানো নিরর্থক, কারণ তিনি লিখবেন না তো কে লিখবেন? রাশেদের মতে তার লেখা ভূমিকাটি নাকি আমার লেখাগুলোর চেয়েও চমকপ্রদ হয়েছে। তাই তো হওয়া স্বাভাবিক। জানো, কলামিস্ট বাই চান্স হঠাৎ প্রবন্ধিক বনে যাওয়া কলামের লেখকের লেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকবে, এটাই স্বাভাবিক। তাছাড়া আমি নিজেও লেখালেখিতে তাকে অনুকরণ বা অনুসরণ করে থাকি। এখনও দুজনে বিস্তৃত ঘটনাবলী পরস্পরের কাছ থেকে ঝালাই করে নেই। আমার কথা অনেক হলো। আরও কিছু বলার হলে পরবর্তীতে সময় সুযোগ বা অবস্থান বিবেচনায় বলা যাবে। শুধু পাঠক পাঠিকাদের অনুরোধ করব, কোনো পুস্তক প্রকাশনা জগতেই আমার পহেলা কদম। আর তারপর দুটি কথা থাকে। এক, ইতিমধ্যে বঙ্গবন্ধুর একটি অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয়েছে। ৭৫-এর প্রথম দিকে বঙ্গবন্ধু দুপুরে বিশ্রাম এর সময় গাফফারকে তার আত্মজীবনীর শ্রুতিলেখনের দায়িত্ব দিয়েছিলেন। তিনি বিছানায় কাত হয়ে শুয়ে লিখতেন। মাঝে মধ্যে তার প্রেস সচিব তোয়াব খান আর আমি দূরে বসে শুনতাম। কিছুদিন পর তিনি স্ত্রীর চিকিৎসার্থে বিলেতে চলে গেলে লেখায় ছেদ পড়ে। কয়েকদিন আগে গাফফারকে টেলিফোনে প্রশ্ন করলাম, সেই লেখার পাণ্ডুলিপি কোথায়? গাফফার গম্ভীর গলায় জানালেন, শ্রুতি লেখনে যা আছে তা যে সব ছাপতে পারবো না। প্রশ্ন করলাম, কেন? কোনো গরমিল আছে কি? গাফফার উত্তর দিলেন না। তবে আমরা দুজনে বলাবলি করেছি, প্রকাশিত অসমাপ্ত আত্মজীবনী যেখানে শেষ হয়েছে, আমরা সেখান থেকে জনান্তিকের একটি সম্পূর্ণ জীবনী লেখা শুরু করব কিনা। হয়তো শুরু করতে পারবো, শেষ করতে পারবো না, কারণ দিনে দিনে আমাদের বেলাও যে পড়ে এলো। এবিএম মূসা, ঢাকা, 2 আগস্ট 2012।